নতুন ভাবে দীক্ষিত হয়েছ বা পুরাতন যারা রয়েছে সকলের নিকটে আমার একই চিন্তা, একই কথা বলবো। তোমার জেনারেশন বাই জেনারেশন মনে রাখবে, মঠ আশ্রমের সঙ্গে তোমরা সংযুক্ত থাকবে। কারণ ঠাকুর মহারাজ তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করে এই মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে কি সন্ন্যাসী ব্রহ্মচারী কি গৃহবাসী সকলের কল্যাণ মঙ্গলের জন্য মঠ আশ্রম, সংঘাশ্রম, সংঘ মন্দির এগুলো করে গেছেন। কেন? যে এগুলোর সঙ্গে সংযুক্ত থাকলে বিপদে আপদে রোগে শোকে যতটাই আমরা ভেঙে পড়ি না কেন, ঠাকুর নিগমানন্দের বিরাট গুরু শক্তি রয়েছে। সেই গুরু শক্তি তোমাদের আমাদেরকে শক্তি যোগাবে এবং সেই শক্তিতে আমরা যেন ভেঙে না পড়ি। ইংরেজি একটা কথা আছে, সোল এনার্জি এন্ড উইল ফোর্স। এই কথাগুলো প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ, ভগবতী মহারাজ শাস্ত্রাশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ এবং প্রয়াত বাংলাদেশ শাসক মিশনের প্রয়াত একমাত্র দীক্ষাচার্য, তিনি ব্রিটিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেন। উনি মাঝে মাঝে ইংলিশে কিছু কথা বলতেন। তখন আমার যুবক বয়স, অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ আমাকে এই পথে এনেছেন এবং ওনার কথাগুলো সেই সময় যুবক বয়স আমার, তখন এতটা বুঝিনি। অনেক ইংলিশ বক্তব্য দিতেন, অনেক বাংলায় বলতেন। সেই কথাগুলো তখন ইয়ং ম্যান আমি যেগুলো শুনেছি, গুরুত্ব সহকারে শুনেছি। গুরুত্ব সহকারে নয় তা নয়, গুরুত্ব সহকারে শুনেছি, কিন্তু তখন ইয়ং বয়সে এতটা উপলব্ধি কম ছিল। যতদিন বাড়ছে তখন বসে বসে ওনার ওই কথাগুলো অনেক সময় মনে পড়ে। এখন চর্বিত চর্বণ যেমন রাত্রে দিনে গরু খায়, রাত্রে চর্বণ করে, যাকে বলে জাবর কাটা। এখন এই অতীতের কথাগুলো ইয়ং বয়সে যে শুনেছি অদ্ভুত মহাদের কাছে এবং আরো ঠাকুরের হাতে করা 12-13 জন সন্ন্যাসীর সংস্পর্শ পেয়েছি, এটা আমার জীবনে একটা বড় পাওয়া মনে করি। এইসব সন্ন্যাসী মহারাজদের কথাগুলো যখন আমার মনে পড়ে, সেই গরু যেমন দিনে খায় রাত্রে জাবর কাটে, এরকম জাবর কাটার মতো আমার এই বয়সে ওই কথাগুলো মনে পড়ে। আগে ততটা বুঝি নিয়ম বয়সে, এখন দিন যত যাচ্ছে, বয়সে ভারত আসছে, তখন এই কথাগুলো মনে পড়ে যে ওনাদের কথাগুলো কত গুরুত্বপূর্ণ। আজকে এই যে আমাদের একটা পরিবেশ, আজকে আমি অতীতে চলে যাচ্ছি। প্রয়াত স্বামী অদ্বৈতনাথ বলতেন, গৃহবাসী কি আশ্রমবাসী সবার জন্য 6টি শব্দ সবার মনে রাখলে উপকারে লাগবে। 1 অতীত, 2 বর্তমান, 3 ভবিষ্যৎ, 4 দূরদর্শিতা, 5 পরিকল্পনা, 6 বাস্তবায়ন। এই 6টি শব্দের কথা প্রয়াত স্বামী অদ্বৈতনাথ বারবার বলতেন। উনি ঠাকুরের প্রয়াত স্বামী অদ্বৈতনাথ সরস্বতী মহারাজ ঠাকুরের সঙ্গে 30টি বছর ছিলেন। আর আমার একটু সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে 12 বছর থাকার একটা সৌভাগ্য হয়েছিল। তাই কিছু কথা যা শুনেছি তাই আমি শুধু রিলে রেসের মতো করি, যেমনটা স্কুল কলেজে ছেলেমেয়েরা রিলে রেস করে, সাইকেল টাঙিয়ে একটা বৃত্ত অঙ্কন করে চুন দিয়ে এই কাঠিতে একজন কাছে আরেকজন আরেকজন, ঠিক এরকম আমাদের এই মিশনের কথা বলি। সচ্চিদানন্দ পরমহংসদেব গুরু পরম্পরা ক্রমে রেখে গেছেন নিগমানন্দকে। নিগমানন্দ পরবর্তী সত্যানন্দ, সিদ্ধানন্দ, অদ্বৈত এদের কাছে রেখে গেছেন। আমরা অদ্বৈত সত্যানন্দ, সিদ্ধান্তের কাছ থেকে আমরা পেয়েছি, আমরা আবার এখানে রিলে রেসের মতো আমরা রেখে যাচ্ছি। এইভাবেই চলতে থাকে মঠ মিশন। তো মনে রাখতে হবে যে সেই প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ ইংলিশে একটা কথা বলেছিলেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলো রিলিজিয়ন, মানি, education and environment makes a man perfect, and the perfect man is the asset of a family, society, and for the state and nation. বাংলা অর্থ হচ্ছে ধর্ম, অর্থ, শিক্ষা এবং পরিবেশ একটা মানুষকে খাঁটি মানুষে পরিণত করে। আর এই খাঁটি মানুষই পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য একটা অ্যাসেট অর্থাৎ মূলধন। On the basis of thinking of worldly affairs, জাগতিক জগতের চিন্তায় what is the asset? On the basis of thinking of worldly affairs, জাগতিক জগতের চিন্তায় land, bank balance, money is etc. is the asset. But on the basis of thinking of spiritual and religious affairs, a perfect man is the asset. বাংলা অর্থ হচ্ছে ধর্মীয় এবং আধ্যাত্মিক চেতনায় একটা খাঁটি মানুষ হচ্ছে ঠাকুর মহারাজ সেই জন্য বলেছেন, তোমরা মানুষ হও, দেবতা হও, ঈশ্বর হও, ব্রহ্ম হও। তাহলে 4টা স্তরের মধ্যে
ফার্স্ট বলেছেন ঠাকুর মানুষ হতে। একটা বিল্ডিং করতে গেলে ইটটা মজবুত লাগে, ইট মজবুত হলে পর উপরে যত তলা করে টিকে থাকবে। এমনি আপনার মানুষ যখন সঠিকভাবে হবে, সঠিক মনুষ্যত্ব হবে, পারফেক্ট ম্যান হবে, সেই পারফেক্ট ম্যানটা হবে অ্যাসেট অর্থাৎ মূলধন। আর সেই মানুষ যখন সঠিক হবে, তিনি তখন দেবত্ব, ইষ্টত্ব, ব্রহ্মত্বের অধিকারী হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তাই ঠাকুর বলছেন প্রথমে মানুষ হবে, সে আশ্রমবাসী হই আর গৃহবাসী হই, সকলকে ঠাকুর মহারাজ সে মানুষ হওয়ার জন্য বলেছেন। আর এই যে মঠ আশ্রম এগুলো প্রতিষ্ঠা করে গেছেন, সংঘ মন্দির, সংঘাশ্রম ইত্যাদি করে গেছেন, এগুলোর মূলে কিন্তু একটি ঠাকুরের লক্ষ্য, সে হচ্ছে মানুষ করার কারিগর ঠাকুর নিগমানন্দ। আর সেন্টার করে গেছেন মঠ আশ্রম এবং সংঘাশ্রম, সংঘ মন্দির, যেমন ঢাকা সংঘ মন্দির এবং বাংলাদেশের আরো অনেক জায়গায় সংঘ মন্দির আছে। 12টা মোট সংঘ মন্দির আছে, 4টা সংঘাশ্রম আছে, 2টা আশ্রম। বগুড়া এবং রাজপুর 2টা আশ্রম, 4টা সংঘাশ্রম, 1 রসুলপুর, 2 নীলমখৈদা, 3 কুরুল কালীবাড়ি, 4 সিংগালকাটি। এই 4টা সংঘাশ্রম আর 12টা সংঘ মন্দির। এটা ঢাকা সংঘ মন্দির, দুই ভান্ডার সংঘ মন্দির, হাসপাতালি সংঘ মন্দির, দারুণী সংঘ মন্দির, এরকম মোট 12টা সংঘ মন্দির। আমাদের সর্বসাকুল্যের মোট 18টা প্রতিষ্ঠান, হেড অফিস বগুড়া। এইটাকে যে ঠাকুর মহারাজ এত কিছু করে, এর মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে মা বোনেরা বা পুরুষ ভক্তবৃন্দ সবাই মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করে তারা সনাতন ধর্মের প্রচার করবে এবং সনাতন ধর্মের মাধ্যম চেতনা জাগ্রত করে মা বোনেরা এবং পুরুষ ভক্তবৃন্দ যে যেখানে আমরা আছি, আশ্রমবাসী এবং গৃহবাসী সবাই সুখে শান্তি আনন্দে আমরা থাকবো। মানুষ কখনো কষ্ট বা দুঃখ চায় না, মানুষ চায় সুখ শান্তি আনন্দ। আর এই সুখ শান্তি আনন্দ পেতে হলে তাই ধর্মীয় এবং স্পিরিচুয়াল চিন্তা চেতনা, আগেই বলেছি, উইলফুলনেস এন্ড সোল এনার্জি। উইলফুল হচ্ছে ইচ্ছা শক্তি আর সোল এনার্জি আত্মশক্তি। আমাদের যে কোনো দুঃখ, ব্যথা, বেদনা বা ঘাত প্রতিঘাত কত কিছু নিয়ে আমাদের মানব জীবনটা একটা যুদ্ধের মতো চলছে। সেজন্য হচ্ছে স্ট্রাগল লাইফ, লাইফ স্ট্রাগল, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে সংগ্রামী জীবন, জীবনী সংগ্রাম। এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। কখনো দুঃখ, কখনো ঘাত, কখনো প্রতিঘাত, কখনো অ্যাক্সিডেন্ট, এইরকম চলছে সারা জীবন। যতদিন আমরা বেঁচে থাকবো, লং টাইম আমাদের এরকম চলতে থাকবে। সংগ্রামী জীবন, জীবনী সংগ্রাম। সেজন্য কোনো কিছুতে মুছতে দুধের চলবে না, আবার একবারে মানে মুছতে করে চুপচাপ বসে থাকলে হবে না। সেজন্য মেন্টাল স্ট্রেংথ, স্পিরিচুয়াল এনার্জি এবং রিলিজিয়াস এনার্জি এগুলো গ্যাদার করতে হবে, এগুলো সংগ্রহ করতে হবে। সেজন্যই ঠাকুর মহারাজ মঠ আশ্রম সংঘ মন্দির এগুলো করেছেন। মা বোনেরা পুরুষ ভক্তবৃন্দ যেই হন না কেন, মঠ মিশনের সাধু সন্ত যে হন না কেন, ঠাকুর মহারাজ সবার জন্য একই কথা বলেছেন, টু গ্যাদার নলেজ on the basis of thinking of spiritual and religious. বাংলা অর্থ হচ্ছে মা বোনেরা বলেন বা পুরুষ ভক্তবৃন্দ বলেন, প্রত্যেকের জন্যই জয় গুরু। মা বোনেরা বলেন আর পুরুষ ভক্তবৃন্দ বলেন, প্রত্যেকের মনে রাখতে হবে আমরা দীক্ষা নিচ্ছি। এটা আজকে সকালে প্রায় 50-56 মতো দীক্ষা হলো। নতুন যারা দীক্ষা নিতে অনেকে যদি এখানে নতুন দীক্ষিত হয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে পুরাতন তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো মনে নেয়। নতুন বলেন, পুরাতন বলেন, প্রত্যেকেই মনে রাখতে হবে দীক্ষাটা কেন নেওয়া হচ্ছে বা কি জন্য হচ্ছে। আমাদের সনাতন ধর্মের 4টি স্ট্যান্ড পিলার, 1 গুরুবাদ, 2 শাস্ত্রবাদ, 3 ঈশ্বরবাদ, 4 জন্মান্তরবাদ। এবং ফার্স্ট হচ্ছে গুরুবাদ। এই গুরুবাদের মধ্যে রয়েছে দীক্ষা। দীক্ষা যেমন দীক্ষার মাধ্যম দিয়ে, এটা কিন্তু সামাজিকতা নয়, দীক্ষাটা লৌকিকতা নয়, এটা হচ্ছে মা বোনেরা বা পুরুষ ভক্তবৃন্দ যেই দীক্ষা নিচ্ছে কেন, বালক বালিকা যেই হোক না কেন, আমাদের মিশন নিয়ম রয়েছে 7 বছর হলেই যারা বালক বালিকা সবাই দীক্ষা নিতে পারবে। দীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইষ্টমন্ত্রটা পাইলো আজকে যারা পেয়েছ, ঐতিহ্য যারা পেয়েছ, সেটা সঠিকভাবে জপ করলে সেই মন্ত্রের একটা ঐশী শক্তি আছে, সেই শক্তিটা তোমাদের অন্তরস্থলে ক্রিয়া করবে। যেমন একটা বট গাছ দেখেছো, একটা শস্য ফুলের শস্যের মতো একটা দানা বড় বৃক্ষের যে বীজ, আর সেইটা কোন এক জায়গায় পড়ে থাকে, সেখান থেকে
ধীরে ধীরে গজাতে গজাতে একটি বিশাল বিশাল গজবৃত্ত তৈরি হয়ে যায়। তেমনি ছোট্ট একটা মন্ত্র যেটা আজকে পেলে অতীত দ্বারা বেশ এটা সঠিকভাবে জপ করলে ভিতরে 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 আস্তে আস্তে করে মন্ত্রে কমিশন শক্তি আছে, সেই শক্তি মা বোনেরা ভক্তবৃন্দ বা বালক বালিকা তারাই সঠিকভাবে করবে। আস্তে আস্তে তাদের ভেতরে অধ্যাত্ম শক্তি আস্তে আস্তে গ্রহণ হবে এবং ঠাকুর নিগমানন্দের গুরু শক্তি তাদের ভিতরে ক্রিয়াশীল হয়ে তারা একটা অভূতপূর্ব আনন্দের অধিকারী হওয়ার সুযোগ লাভ করবে। সেই জন্যই দীক্ষা গ্রহণ, এটা কোনো লৌকিকতা নয়। সেই জন্য সচ্চিদানন্দ পরমহংসদেব নিগমানন্দ পরমহংসদেবের জ্ঞানী গুরু তিনি বলেছিলেন নিগমানন্দকে, কি বলেছিলেন? বহিরঙ্গ আওয়ার অন্তরঙ্গ। উনি হিন্দি ভাষা বলেছিলেন, আওয়ার মানে এবং হিন্দি ভাষার আওয়ার শব্দ। অর্থাৎ নিগমানন্দকে বলেছিলেন যে তুমি বহিরঙ্গে যে কর্ম করতে করতে অন্তরঙ্গে প্রবেশ করতে হবে। অন্তরঙ্গের চিন্তা চেতনায় যখন উদ্বেলিত হতে পারবে তাহলে তুমি কৃতকার্য দিতে পারবে। যা হোক, আমি এত বলতে না বলতে চাই, একটা সময় সংক্ষেপ দুটো শর্টকাটে বলতে চাই যে আজকে যে কথাটা বলছিলাম যে ধর্ম, অর্থ, শিক্ষা এবং পরিবেশ, এইটা আমাদের খাঁটি মানুষকে উন্নত করে। তার প্রথমে বলছে ধর্ম, ধর্মপথে মধ্যে রাখতে হবে। এরপরে মানে অর্থের চিন্তা করতে হবে। কিন্তু অর্থ বসে চিন্তা করলে তো অর্থ আসবে না। অর্থ রোজগারের জন্য কর্ম করতে হবে। সেই কর্মটা কেউ বা চাকরি, কেউ বা ব্যবসায়ী, কেউ বা কৃষিকাজ। আমার মা বোনেরা গৃহস্থলী কর্ম করেন, অনেক মায়েরা চাকরিও করে থাকেন। অর্থাৎ কর্মের মাধ্যম দিয়ে অর্থ রোজগার করতে হবে। সেকেন্ডারি পজিশন, ফার্স্ট পজিশন ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ কর্মের মাধ্যম দিয়ে আসবে। ধর্মতে শিক্ষা, লেখাপড়ার দিকে নিজেরা উদ্বেলিত হয়ে অনেকে বাবা মা হয়েছেন, লেখাপড়া শেষ করে চাকরি করতেন বা এই করতেন, ব্যবসা করতেন। এখন ছেলে মেয়েদেরকে এডুকেশনের দিকে লক্ষ্য রাখতে হবে, শিক্ষা দিতে হবে। অশিক্ষা কুশিক্ষা থেকে ছেলে মেয়েরা যেন ধাবিত না হয় লক্ষ্য রাখতে হবে। সবশেষে পরিবেশ, বাড়ির পরিবেশ, মঠাশ্রমের পরিবেশ, সব জায়গার পরিবেশটাকে আমরা যৌথভাবে যেখানে যেমনটা প্রয়োজন তেমনটা করে আমরা পরিবেশটাকে এনভায়রনমেন্টটাকেই আমরা সঠিক করার চেষ্টা করি। এনভায়রনমেন্ট মেক্স এ ম্যান পারফেক্ট। পরিবেশে একটা মানুষকে খাঁটি মানুষ করে। আজকে অতীতের দিকে ফিরে যায় 2006 সালের দিকে। সেই সময়ের এই বাড়ির অবস্থান, মন্দিরের অবস্থান হয়তো এখন পরিমণ্ডলের দিক থেকে দেখা যাচ্ছে মন্দিরটা আগের চেয়ে একটু বড় হয়েছে, তখন একটু ছোট ছিল। এই একইভাবে কাজ চলছে, এখন তাই চলছে। এখন আমরা অতীতের দিকে ফিরে গেলে কি দেখতে পাবো? যখন আজ থেকে প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ তিনি 32 আর দিকে নয় 41 বছর আগে প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ দেহ রেখেছেন। আমি ওনার সঙ্গে ঢাকায় এসেছিলাম তারও 5 বছর আগে, প্রায় 46 বছর আগে। তখন ডোমরা সেন্টার মানে আদিতে খাটতে এসেছিলাম। এসে অসিত করার সহমতায় ওনার বাড়িতে ছিলাম। সেই আমাদের অদ্বৈত মহোৎসব তারও পূর্বে তখন অসিতার একটা বাসা, ছোট্ট বাসা ছিল, ওইখানে আমাদের থাকার মতো জায়গা ছিল না। আমরা এসে জগৎবন্ধু মঠ, এই যে মহাপ্রকাশ মঠ ঢাকাতে, ওই জগৎবন্ধু মঠের যে ডক্টর মহানন্দ ব্রহ্মচারী এবং উনি মূল পরিচালক ছিলেন, নেক্সট ম্যান ছিলেন কান্তিবন্ধু ব্রহ্মচারী, উনি এখন ওখানকার পরিচালনা আছে। যাই হোক, ওনাদের সঙ্গে আমার অদ্বৈত মহারাজের আন্তরিকতা ছিল আমাদেরও। আমরা এসে থাকার জন্য থাকার জায়গা ছিল না। ওই কান্তিবন্ধু ব্রহ্মচারী এবং ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বিভিন্ন জায়গায় পরিচালনা করতেন। কান্তিবন্ধু ব্রহ্মচারীর দায়িত্ব ছিলেন আমরা এসে 2 দিন 3 দিন করে ওখানে অবস্থান করতাম। ওখান থেকে চিটাগাং যেতাম, সিলেট যেতাম, আবার ঘোরার পথে এসে রেস্ট নিয়ে আবার এখান থেকে বগুড়া যেতাম আর ইচ্ছাবে। সেই দিনগুলো স্মরণ করি। কষ্ট বলছি না, ঠাকুরের কথা, ঠাকুরের কাজে কষ্ট কথা জানতে নেই। ঠাকুর যখন যেমন করান তেমন করেন, সেই দিনগুলো চিন্তা করি। এইভাবে এসে এসে জগৎবন্ধু মহাপ্রকাশ মঠে থেকে যেসব প্রচারের কাজ বাড়ি বাড়িতে সঙ্গ হতো। এই যে আমাদের নরেন সেন, কৃষ্ণপদ কর্মকার, তারপরে আমাদের এই কি চক্রবর্তী, বীরেশ চক্রবর্তী মহোদয়, অসিতকরণ সাহা এবং এই যে গীতারানী সাহা, এই সীমিত কয়েকজন 6-7 জন, আমার মনে হয় এই 6-7 জনের বাড়িতে ঘুরে এই বাড়িতে বাড়িতে সঙ্গগুলো হতো। আর একজন ছিলেন যে পঙ্গু হসপিটালের কি নাম যেন দিদি অনিতা সিনহা, সে ওখানে, সে এমন ওনার বাড়িতে রাত্রিতে সঙ্গ করতে গিয়ে অনেক রাত হয়ে গেল, ঠিক মতো গাড়ি পাওয়া যায় না, অনেক কষ্ট করে আবার সে অসিতার সঙ্গীত নিয়ে আসলো। ওই যে বলছে এক অতীত, আমরা অতীতকে ভুললে চলবে না। আজকে যে ঢাকা স্বাস্থ্য সঙ্গে যে পজিশন, একটা অতীতকে কেন্দ্র করেই
তারপরে সেটি বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা তো হাইলি প্লিজ এই ঢাকা স্বাস্থ্য সঙ্গে প্রশংসা করে খাটো করতে চাই না। তারা অনেক কষ্ট করে দুইবার সাংগঠনিক করেছে 6 সাল এবং 12 সালে। যাই হোক 6 সাল এবং 16 সালে। আর 6 সালে ওই প্রবল সাইজ করে আজকে পরলোকদাতা কল্পিত চক্রবর্তী বৃষ্টি তখন মাত্র 2.5-3 বছরের শিশু, আর তার বড় ভাই অন্তু অপূর্ব চক্রবর্তী, এই দুজনকে নিয়ে বিনোদ সাহা মহাদার তার দাদু এই প্রবল হাই স্কুলের 6 সালের ঘটনা সন্ধান করে নিয়ে গেছে। আমি তো চিনতে পারিনি, ওনাকে তো পরিচয় হলো যে আমি অনুপম চক্রবর্তীর জামাই, আমার মেয়ে শিখা কাজের ছেলে নেই। আজকে সেই ছোট্ট শিশুটির দিনে আজকে এসে তার এই মৃত্যুজনিত কারণে আমাদের স্মৃতিচারণ করতে হবে, এটা আমার কাছে দুর্ভাগ্য আমরা মনে করি। যে সেই শিশুটিকে ফুটফুটে বাচ্চা দেখলাম বকত হাই স্কুলে সে 6 সালে সম্মিলিতে, আর সেখান থেকে হাঁটি হাঁটি পা করে আজকে সে কত মেধাবী মেয়ে, একটা বৃষ্টি সে এসএসসি তে গোল্ডেন পেয়েছে, ইন্টারে গোল্ডেন পেয়েছে, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। কিছুদিন আগে আমার সঙ্গে কথা হয়েছিল মাস 1.5 আগে, কনভোকেশন হবে, যাই কনভোকেশন হয়ে গেছে। ইউনিভার্সিটিতে থেকে ভাইস চ্যান্সেলরের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসলো এবং ভাইস চ্যান্সেলর তাকে বলেছিল যে মাস্টার্স ভর্তি অলরেডি ঈদের পরেই সার্কুলার হবে, মাস্টার্সে ভর্তি হতে হবে। হঠাৎ করে কি অবস্থান মেঘ ভেঙে পড়ার মতো হয়ে গেল। এইটাই হচ্ছে মানব জীবন, কখন যে তার কি হবে এটা বলা যাবে না। যা হোক, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এটুকু বলতে চাই যে অর্পিত চক্রবর্তী বৃষ্টি তার অমরত্বার শান্তি কল্যাণ মঙ্গল হোক, এবং নিশ্চয়ই ঠাকুর লোকে ঠাকুর তাকে যথাস্থানে রাখবেন, এইটাই ঠাকুরের কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা। আমরা ব্যতীত হৃদয়ের মধ্যেও আমরা এইটুকু দেখতে পাচ্ছি, প্রয়াত স্বামী অদ্বৈত নাথ বলতেন ধর্ম কাকে বলে। ধর্মটা বিশাল লেকচার বক্তৃতা দিয়ে ধর্মের অনেক কথা বলা যায়, কিন্তু মৌলিক যে 4টা পয়েন্ট, এটা গৃহবাসী এবং আশ্রমবাসী সবার জন্য প্রযোজ্য, এবং অদ্বৈত নাথ বলেছেন তোমরা সবসময় মনে রাখবে যে 4টা পয়েন্ট মনে রেখে তোমরা চলার পথে চলবে, তাহলে তোমরা ভালো থাকবে। ধর্মের মৌলিক 4টা পয়েন্ট কি? এক হচ্ছে কর্তব্য কর্মই ধর্ম, কর্তব্যহীনতা অধর্ম 1। 2 ধৈর্যই ধর্ম, অধৈর্যই অধর্ম। 3 শৃঙ্খলাই ধর্ম, বিশৃঙ্খলা অধর্ম। 4 মন পরিষ্কার রাখার নাম ধর্ম, মনের মালিন্যতা অর্থাৎ পরচর্চা, পরনিন্দা, পরহিংসা, পরশ্রীকাতরতা, এইগুলো মনের মালিন্যতা হচ্ছে অধর্ম। এই 4টা পয়েন্ট প্রয়াত স্বামী অদ্বৈত নাথ বারবার বলতেন। এটা গৃহবাসী এবং আশ্রমবাসী সবার জন্য সমান প্রযোজ্য। দুটো কথা বলি, অনেকে হয়তো আমি একটা ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, হয়তো দীক্ষাচার্য ঠাকুর মাস করেছেন, এটার জন্য অনেকেই দেখি শিষ্য ভক্তদের মধ্যে অনেকে আপ্লুত হয়ে গেছেন, অনেক খুশি হয়েছেন। তা আমি মনে করি যে আমি একটা নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষকে দিয়ে ঠাকুর মহারাজের দীক্ষা ঠাকুরই করেন, আমরা উপলক্ষ মাত্র। তা আমি সবসময় বলি যে আমার কথা বেশি প্রচার করবে না। তার প্রয়াত স্বামী অদ্বৈত নাথ বলতেন দেখো সন্ন্যাসী তখন আদেশ করে না, আদেশ যাকে করবে সেদিন লঙ্ঘন করে, তার অমঙ্গল সন্ন্যাসীর অমঙ্গল। ওই সূত্র ধরে এখন ঠাকুর মা সন্ন্যাসী করেছেন। এখন এই কথাটাই বলি যে আমার সম্পর্কে বেশি প্রশংসা তোমাদের দরকার নেই, কারণ আর সন্ন্যাস জীবন ব্রহ্মচারী জীবন, আত্মপ্রচার আত্মপ্রশংসা বিষ্ঠা তুলো, বিষ্ঠা মানে মলমূত্র সমান। সেই জন্য যা কিছু করছেন ঠাকুর নিগমতার গুরুশক্তি যা করেছেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। যেমন এটা একটা যন্ত্র, এই যন্ত্র কিন্তু কথা বলছে না, আমরা এখানে কথা বলছি, সেই কথাটাকে চ্যাটিং করে আউট করে দিচ্ছি। তেমনি ঠাকুর নিগমন্ত তার যন্ত্রী, আর আমরা যন্ত্র। আমাদেরকে যন্ত্র হিসেবে ঠাকুর নিগমন্ত ব্যবহার করে আমাদেরকে কাজ করে দিচ্ছেন। কাজেই এটা আমার কোনো প্রশংসা নেই। হয়তো দীক্ষা দিতে হয়তো অনেকে অনেক খুশি হয়েছেন, ফেসবুকে দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন। আমি অনেক সময় বলি এত প্রচার করা কি দরকার? আর এই সব আত্মপ্রচার আত্মপ্রশংসা বিখ্যাত, তারপরেও ভক্ত শিষ্য এই কোথা থেকে কি করছে এটা আমি নিজেও জানি না। যা হোক, সব কথার এক কথা, যেহেতু ঠাকুর মহারাজ করলেন দীক্ষাচার্য, আমি ঢাকা স্বাস্থ্য সংঘের সকল কর্মকর্তা মন্ডলী এবং ঢাকা স্বাস্থ্য সংঘের সকল গুরু ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সবাই ঠাকুরের কাছে ঐকান্তিক প্রার্থনা করবে যাতে করে এই দীক্ষাচার্যের একটা বিশাল গুরু দায়িত্ব, এটা সাধারণ দায়িত্ব নয়, এটা ব্রহ্মচারী, সন্ন্যাসী, অধ্যক্ষ
এগুলোর উপরে তীর্থঙ্করের দায়িত্বটা বিশাল গুরু দায়িত্ব। তো তোমরা সবাই এখানকার ঢাকা সঙ্গের সকল কর্মকর্তা মন্ডলী এবং গুরু ভাই বোনেরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে করে এই বিশাল গুরু দায়িত্ব যেন সঠিকভাবে, দায়িত্বটা পাওয়া বড় কথা নয়, দায়িত্বটা পালন করা বড় কথা। তাই ঠাকুরের গুরুশক্তি ছাড়া এটা আমার পক্ষে একটা ক্ষুদ্র এবং নগণ্য মানুষের পক্ষে এটা পালন করা সম্ভব নয়। তাই তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে এবং ঐকান্তিক সহযোগিতা করবে যাতে করে এই বিরাট গুরু দায়িত্ব যেন ঠাকুর মহারাজ তার শক্তি দ্বারা, আমি একটা ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষকে দিয়ে ঠাকুর যেন পরিচালনা করিয়ে নেন, এই আশাবাদ ব্যক্ত করছি তোমাদের কাছে। এরপরে আরেকটি একটা অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের স্বার্থে আমি দুটো কথা বলতে চাই। সেটা হলো, তোমরা সবাই জানো আমার বয়স সমাপ্তির দিকে যাচ্ছে। যখন প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ যখন বয়স 74 বছর 75 বছর, তখন থেকেই উনি চিন্তা করছিলেন যে নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন কাকে দেবে, কিভাবে করবে, সব বুঝাচ্ছিলেন। তখন আমার বয়স কম, বুঝতে পারিনি। তো যা হোক, দেখা গেল আমাদের মিশনের কিছু নিয়ম রয়েছে। যেমন প্রয়াত স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ, সবাই জানো, উনি যখন মহান্ত ছিলেন তখন ওনার বয়স শেষের দিকে আসায় উনি জ্ঞানানন্দ মহন্ত মহারাজকে নিয়ে এসে পরবর্তীতে মহন্ত শ্রী স্বামী মহন্ত করলেন। এবং উনি যখন এক মহাপ্রাণ করলেন তখন ফুল ফ্লেজের মানে ভাবি মহন্ত জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ হলেন ফুল ফ্লেজের মহান্ত মহারাজ। একই ধারায় আবার জ্ঞানানন্দ মহন্ত মহারাজের যখন বয়স চলে আসে, উনি আবার চিন্তা করে পরবর্তীতে ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজকে উনি ভাবি মহন্ত করলেন। উনি দেহে থাকাকালীন আবার উনি চলে গেলেন এই ভাবি মহন্ত ডক্টর ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ হলেন এখন ফুল ফ্লেজেড আমাদের হালিশহর মঠের পূর্ণাঙ্গ মহান্ত হয়ে গেলেন। ঠিক একই সিস্টেমে আশ্রমগুলোর একই রকম। আগে যিনি অধ্যক্ষ থাকেন, যখন তেনার বয়স হয়ে যায় তখন তিনি চিন্তা করতে থাকেন যে পরবর্তী কাকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যায় বা মনে মনে কার ফিটনেস আছে কি সব চিন্তা করে। সেইরকম আমাদের প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ বয়স যখন বাড়ছিলেন তখন উনি অ্যাডমিনিস্ট্রেশনের চিন্তা করছিলেন। চিন্তা করতে যাওয়া আমাদের উপরে কিছু দায় দায়িত্ব দিয়ে উনি বেঁচে থাকাকালীন সব একটা ডিসিপ্লিন করে রেখে গেছেন। সেই সূত্র ধরে আমারও যখন বয়স প্রায় 74 মতো 73-74 হচ্ছে, তখন থেকে আমার চিন্তা মাথায় ঢুকে গেছে যে অদ্বৈত মহারাজের বয়স 72-75 হলে উনি যা অ্যাডমিনিস্ট্রেশনের চিন্তা করতেন যাতে ওনার দেহ রক্ষার পরে যাতে এই প্রশাসনটা ঠিক মতো চলে। ঠিক একই সূত্র ধরে আমারও চিন্তা মাথায় ঢুকেছিল। যা হোক, আমি জ্ঞানানন্দ সরস্বতী মহান্ত মহারাজ উনি যখন দেহে ছিলেন ওনাকে বলেছিলাম কথাটা। উনি পরবর্তীতে এসে আমাদের 4 জনকে সন্ন্যাস দেওয়ার কথা ছিল, পরবর্তীতে তিনি হঠাৎ করে চলে গেলেন। সেই সূত্র ধরে ডক্টর ব্রজেশানন্দ মহারাজ আসলেন। তখন ওনাকে সব বলার পরে আমাদের 4 জন নতুন সন্ন্যাস হলে, এগুলো সব তোমরা জানো। 1 নম্বর রামচন্দ্র ব্রহ্মচারী শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ, যিনি আজকে আমার পাশে এখানে আছেন। দ্বিতীয় হচ্ছে শ্রীমৎ কৃপাচন্দ্র ব্রহ্মচারী রসিকপুর সংঘাতের পরিচালক, সে হলেন শ্রীমৎ স্বামী কৃপেশানন্দ সরস্বতী মহারাজ। তৃতীয় হলেন বগুড়াশ্রমের সেবক শ্রীমৎ দেবচন্দ্র ব্রহ্মচারী হলেন শ্রীমৎ স্বামী দেবেশানন্দ সরস্বতী মহারাজ। চতুর্থ হচ্ছে শ্রীমৎ ধরণীচন্দ্র ব্রহ্মচারী হলেন শ্রীমৎ স্বামী ধর্মেশচন্দ্র সরস্বতী মহারাজ। এই 4 জনকে সন্ধ্যা দিনে 5 জনকে গেরু প্রদান করলেন ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহান্ত মহারাজ। এটা সব ঘটনা তোমরা জানো। তখন হওয়ার পরে আমি তখন মহান্ত মহারাজ ব্রজেশানন্দ মহারাজের আলোচনা করলাম। আমার বয়স সরস্বতী দিকে যাচ্ছে মহারাজ, অতএব হঠাৎ আমি একটু চিন্তা হয়ে গেলে এই বাংলাদেশ শাসক মিশনের অ্যাডমিনিস্ট্রেশন যাতে কোনো সমস্যা তৈরি না হয়, এই জন্য 4 জন সন্ন্যাসী হলো। 4 জন সন্ন্যাসীর মধ্যে বিধি মোতাবেক তিনি সিনিয়র রয়েছেন শ্রীমৎ রামচন্দ্র ব্রহ্মচারী, বর্তমানে শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ। আমি কোনো একটা কিছু হয়ে গেলে আমার স্থলাভিষিক্ত দায়িত্ব পাবে রমেশচন্দ্র সরস্বতী, বিধি মোতাবেক যেহেতু 4 জনের মধ্যে সিনিয়র। এবং আমি যদি চলে যাই তখন বগুড়া আশ্রমের এখন অধ্যক্ষের দায়িত্ব আমি আছি, তখন সেই শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ হবে বগুড়া আশ্রমের অধ্যক্ষ। এবং পাশাপাশি বাংলাদেশ শাসক মিশন যেমন আগুন পরিচালনা করছে আমি উপলক্ষ মাত্র, তেমনি ভাবে আমি চলে গেলে বগুড়া আশ্রমের অধ্যক্ষ হবেন শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ এবং বাংলাদেশ মিশনের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। এই কথা ব্রজেশানন্দ মহারাজকে বলার পরে উনি সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিলেন। দেওয়ার পরে বলে হ্যাঁ, এটা সঠিক, এটা করে রাখার দরকার। ওনার সঙ্গে স্বীকৃতি নিয়ে পরবর্তীতে ছিল অক্ষয় তৃতীয়া উৎসব, উনি মাঘ মাসে এটা করে দিয়ে গেলেন। আমি অক্ষয় তৃতীয়ার মধ্যে সকল শিষ্য ভক্তের উপস্থিতিতে আমি 4 জন সন্ন্যাসী
শ্রীমৎ স্বামী রমেশ চন্দ্র সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী কৃষ্ণ চন্দ্র সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী দেবেশ চন্দ্র সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী ধর্মেশ চন্দ্র সরস্বতী মহারাজ এবং আরো 5 জন গৃহপ্রাপ্ত তাদেরকে সঙ্গে নিয়ে অক্ষয় তৃতীয়ার সেই অঞ্জলি দেওয়ার সময় সকলকে দাঁড় করিয়ে আপমর ভক্ত শিষ্যকে পরিচয় করিয়ে দিয়েছি এবং এই কথাটা বলে দিয়েছে যে সবাই জেনে রাখো, আমি যদি হঠাৎ কিছু হয়ে যাই, আমার নেক্সট দায়িত্ব শ্রীমৎ স্বামী রমেশ চন্দ্র সরস্বতী মহারাজ হবেন বগুড়া আশ্রমের অধ্যক্ষ। এখন তাকে ভাবি অধ্যক্ষ করা হলো, যেমন ভাবি মহন্ত করেছিলেন সিদ্ধান্ত সরস্বতী মহারাজ জ্ঞানানন্দ মহন্ত মহারাজকে, যেমন ভাবি মহন্ত করেছিলেন ব্রজেশচন্দ্র মহারাজকে আমাদের জ্ঞানানন্দ মহন্ত মহারাজ, তেমনি এই আশ্রমগুলোর একই নিয়ম। এখন সবাই জেনে রাখো, আমি অলরেডি সেই অক্ষয় তৃতীয়া উৎসবে এটা জানিয়ে দিয়েছি, নেক্সট জন্মোৎসবে জানিয়ে দিয়েছি। তারপরে এখন তো একটু পরিক্রমা বন্ধ আছে। ইতিপূর্বে 2 বার আমি পরিক্রমা করেছি, পরিক্রমা করে দুলবান্ধা সংসদ সংঘ সভা রাজপুর আশ্রমে যেখানে যেখানে পরিক্রমা করেছি অন্তত 5-6টা জায়গায় আমি বলাটা এটা কমপ্লিট করেছি। এই ঢাকা স্বাস্থ্য সংঘ বন্ধ ছিল, আমার মাথায় ছিল যে কোনো সময় ঢাকায় রমেশ চন্দ্র মহোৎসব এসে এটা ঢাকা স্বাস্থ্য সংঘে জানিয়ে দেবে, এখানকার কর্মকর্তারা জানবে এবং ঢাকা স্বাস্থ্য সংঘ গুরু ভাই বোনেরা জানবে। তা আমি এইভাবে আসতে হবে এটা বুঝতে পারিনি, একটা আনন্দ চিত্তে আসবো বা কথাগুলো বলবো। যাও হোক, তোমার সঙ্গে রমেশ চন্দ্র সরস্বতী মহারাজ তখন ভাবি অধ্যক্ষই হবে, বগুড়া আশ্রমের ফুল ফ্লেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ শাসক মিশনের সার্বিক দায়িত্ব তার উপরে আসবে। এখন আমার স্থলাভিষিক্ত দায়িত্ব হিসাবে সে বিভিন্ন জায়গায় পরিক্রমার দায়িত্ব তাকে দিয়েছি, অলরেডি সার্বভৌম সময়ের দায়িত্ব তাকে দিয়েছি, জেলা সময়ের দায়িত্ব দিয়েছি, বিভিন্ন ধরনের পরিক্রমা কিছুগুলো দায়িত্ব দিয়েছি। কারণ ফুটবল খেলায় মাঠে না নামলে তুমি ভালো খেলোয়াড় হতে পারবে না, খেলতে খেলতে ভালো খেলোয়াড় হওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক জগৎ তদ্রূপ। এখন আমি বেঁচে থাকতে থাকতে রমেশ চন্দ্র, দেবেশ চন্দ্র, ধর্মেশ চন্দ্র, কৃষ্ণ চন্দ্র এবং অন্যান্য ব্রহ্মচারীরা তাদের এখন ঠাকুরের কাজেই ঘুরতে হবে, বেড়াতে হবে, খেলতে হবে। এই খেলতে গেলে তারা একদিন ভালো প্লেয়ার হয়ে যাবে, দক্ষ এক্সপার্টনেস তাদের দিতে আসবে, দক্ষতা আসবে, অভিজ্ঞতা আসবে, যাতে আমরা চলে গেলে এই মিশনটা যেন সুন্দর ভেরি ডিসিপ্লিন হইতে যেন পরিচালিত হয়। সেই জন্য অদ্ভুত মহারাজ যেমন ডিসিপ্লিন রেখে গেছেন, আমাদের যে দশা সেই ডিসিপ্লিনটা আমরা রেখে যাচ্ছে, সেটা তাহলে সবার জানা থাকলো। অলরেডি 1 বগুড়া, 2 রাজপুর, 3 দুধভান্ডার, আরো 4 জায়গায় মোট 5-6টি জায়গায় জানিয়ে দিয়েছি। এই যাবার সুযোগ হলো, ঢাকাও জানিয়ে দেওয়া হলো যে আমার স্থলাভিষিক্ত দায়িত্ব আমি চলে গেলে শ্রীমৎ স্বামী রমেশ চন্দ্র সরস্বতী মহারাজ বগুড়া আশ্রমের অধ্যক্ষ হবেন এবং বর্তমানে তিনি ভাবি অধ্যক্ষ এবং বাংলাদেশ শাসন মিশনের আমি চলে গেলে সার্বিক দায়িত্ব তার উপর আছে, আপনারা সবাই জানবেন। এই প্রসঙ্গে শেষ হলো। এখন আমি আমার বক্তব্যের শেষ কথা বলতে চাই, যে স্মৃতিচারণ করছিলাম সেই স্মৃতিচারণের শেষ লগ্নে আমি এইটুকু বলতে চাই যে আমাদের যে চোখের জল আসছে আজকে পরলোক দাতা আমাদের অর্পিত চক্রবর্তীর দৃষ্টির জন্য, এটা আমাদের সন্ন্যাস জীবন, আমাদের মাইক হবে মায়ার বসে যে কান্না, এটা কিন্তু আসছে না। আমি কোন আবেগ বশত কথা বলছি না। প্রয়াত স্বামী অদ্বৈতনাথ বলতেন, ইংলিশে বলতেন, সাডেন ইমোশন, সাডেন সেন্টিমেন্ট এন্ড সাডেন ইগোনেস ইজ দি মোস্ট ইনজুরিয়াস টু হিউম্যান লাইফ। এই বাংলা অর্থ হচ্ছে সাডেন ইমোশন মানে হঠাৎ আবেগ, আর সাডেন সেন্টিমেন্ট হঠাৎ রেগে যাওয়া, এন্ড সাডেন ইগোনেস হঠাৎ জেদ করা। এই তিনটাই মানব জীবনের জন্য ক্ষতিকারক। সে মা বোনেরা বলেন বা পুরুষ ভক্তবৃন্দ বলেন। অনেক সময় আবেগ বশত আমাদের অনেক সময় চোখে জল আসে, আবেগ বশত অনেক সময় আমরা কেঁদে ফেলি, কিন্তু আসলে আবেগ বশত কিন্তু আমি খোলামাই বলতেছি, আবেগ বশত আমাদের সন্ন্যাসী সাধু সঙ্গের চোখে জল আসতেছে যা আবেগ বশত আমি নিজেও বুঝতে পারছি না কেন জলগুলো আসতেছে। এবং যে শুধু অর্পিত চক্রবর্তী বৃষ্টি তাই নয়, নট অনলি অর্পিত চক্রবর্তী বৃষ্টি বাট অলসো ফর ইচ অ্যান্ড এভরি ডিসাইপল এন্ড ডিভোটি অফ হার্ট মিশন। একবারই সকল শিষ্য, সকল ভক্তদের ফর ইচ ডিভোটি এন্ড ফর ইচ ডিসাইপল অফ বাংলাদেশ শাসক মিশন। এই বাংলাদেশ শাসক মিশনে সকল শিষ্য এবং নট অনলি ডিসাইপল, নট অনলি শিষ্য, যারা অন্য কোনো শিষ্যের ভক্ত হিসেবে ঠাকুরকে ভালোবাসে, আশ্রমে আসা যাওয়া করে, তাদের জন্য আমাদের একই সহমর্মিতা সহবেদনা লাগে। সকল ভক্ত, সকল শিক্ষিত নেই, আমাদের অন্তর এরকম হয়ে যায়। অর্থাৎ কথা বলে যে অল্প শোকে হয় কাতর, অধিক শোকে হয় পাথর। আমরা যারা সাধু সন্ত ভক্ত হিসেবে রয়েছি, আমাদের অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। আজ কোনো শিষ্য মারা যাচ্ছে, আজ কোনো শিষ্য আইসিতে ভর্তি আছে, আজ কোনো শিষ্য মৃত্যুপথে যাত্রী। কখনো আমাদের কাছে এরকম মোবাইল আছে, তাদেরকে সান্ত্বনা দিতে হয়। আবার যদি বগুড়া লোকালি হয় চলে আসে আশ্রমে, তাদেরকে বসিয়ে সান্ত্বনা দিতে হয়। এই জন্য যে ঠাকুর বলেছেন, আমি মঠ আশ্রম দেখে গেলাম, তাপিত, তৃষিত, দুঃখিত,
হৃদয়ে তোমরা তাদেরকে সান্ত্বনা দিবে, তাদেরকে আশার বাণী শোনাবে, তাদের চোখের অশ্রু মুছিয়ে দেবে। সাধু সন্তদের পিছার দায়িত্ব ঠাকুরমা রেখে গেছে মজার সঙ্গে। তাই হয়তো কোনো অদৃশ্য শক্তি, আমরা ভালো অবস্থায় আসতে পারিনি, আমরা খারাপ অবস্থায় ঢাকা আসলাম, তাই জন্য চোখের জল আবেগগ্রস্ত নয়। আপনি করছেন এটা শুধু বৃষ্টির জন্য নয়, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো শিষ্য, যে কোনো ভক্ত শিষ্য না হয়েও অন্য কোনো আশ্রিত শিষ্য ভক্ত হিসেবে তাদের জন্য আমাদের সাধু সন্তের চোখের জল এভাবেই করতেই থাকে।